নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। তার আগে বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর সেই সমস্ত লোকজনদের বলুন যারা এই ধরনের সিরিয়াস পলিটিক্যাল আলোচনা শুনতে চান। শুরু করছি আমাদের মতামত। আজকের শীর্ষক, নো ভোট টু বিজেপি। ছোটবেলায় মা বলতেন না কোথায় কোথায় হাত দিতে হবে, বলতেন ওটা আগুন, হাত দিলে হাত পুড়বে, হাত দিস না। আমরাও বলছি না কোথায় বা কাকে ভোট দিতে হবে, বলছি নো ভোট টু বিজেপি। বিজেপিকে একটাও ভোট নয়। আচ্ছা, এমনটা কেন বলছি, বা এই বলার মানেটা কি? এই বলার মানে কি এটা যে আপনি কোনো একটা দলে ভোট দিলেই দেশ, সমাজ, রাষ্ট্র, দুনিয়া এবারে সুন্দর হয়ে উঠবে? আপনিও জানেন, আমিও জানি, ভোট দিয়ে দুনিয়া বদলাবে না, বদলায়নি। তবুও ভোট মানুষ দেন। ভোট বা সংসদীয় গণতন্ত্র একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেখানে মানুষ তো বলবেই যে কাকে ভোট দেব, কাকে ভোট দিলে আমার সমস্যার কিছুটা সুরাহা হবে। সেটা না বলে কেবল একটা কথাই কেন বলে যাচ্ছি যে বিজেপিকে ভোট দেবেন না। আসুন কারণগুলো আবার একটু খোলসা করে বোঝানো যাক। আবারও ভোট এসেছে। ভোটের শুরুতেই বিজেপির রথযাত্রা নিয়ে নামছে, স্বাভাবিক। বাম দলেরা জোটের ফয়সলা করতে ব্যস্ত। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের এই ধ্যাসটামোর বিরুদ্ধে বাম, তৃণমূল, বিজেপি বিরোধী প্রত্যেক দল তাদের মতন করে ছোট বা বড় আকারে মাঠে নেমেছেন, নামছেন। বিভিন্ন সংগঠন নামছে। সেই সময় আমরা আবার বলছি নো ভোট টু বিজেপি। কেন? এক কথায় যদি বলতে হয়, দেশের আর 5টা দলের সঙ্গে বিজেপির ফারাকটা ঠিক কোথায়, তাহলে তার উত্তর হলো বাকি 5 কেন, সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করা বাকি সব দল, দেশের সংবিধান, দেশের স্বাধীনতা আন্দোলন, দেশের ঐতিহ্য, দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে যা যা ভাবে, বিজেপি সেগুলো ভাবে না। বিজেপির কাছে স্বাধীনতা আন্দোলনের কোনো অর্থই নেই, কারণ তাদের পূর্বসূরীরা কেউ কেউ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। বাকিরা স্বাধীনতা আন্দোলনে কোনোদিন অংশগ্রহণই করেননি। আরএসএস এর নির্দেশ মেনেই হাত মিলিয়েছিলেন ইংরেজদের সঙ্গে। তীব্র ঘৃণা গান্ধী, নেহেরু, কংগ্রেসের জন্য। কমিউনিস্টদের সঙ্গে শত্রুতা। ধর্মনিরপেক্ষতা কোনো দিন তাদের সিলেবাসে ছিল না। তারা সংবিধান সভায় যোগ দেননি। সংবিধান প্রণয়নে তাদের কোনো ভূমিকাই নেই। তীব্র মুসলমান বিরোধিতা ছিল তাদের দর্শনের ভিত্তি। স্বাভাবিকভাবেই সেই ঐতিহ্যকে বিজেপি বহন করে চলেছে। সংঘ পরিবারের প্রত্যক্ষ নির্দেশে সেই দর্শনকেই তারা আঁকড়ে ধরেছে। সেই দর্শন মেনেই তারা গান্ধী, নেহেরুকে বিশ্বাসঘাতক বলে, গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের পুজো করে। সেই দর্শন মেনেই তারা ইংরেজদের কাছে মুচলেকা দিয়ে জেল থেকে বের হওয়া সাভারকরকে তাদের গুরু হিসেবে মান্য করে। সেই দর্শন মেনেই তারা দেশের ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করে। এই কদিন আগে যে কথা শুভেন্দু অধিকারী বলেছেন, নতুন কিছু নয়। সেই দর্শনকে সামনে রেখেই তারা হিন্দু রাষ্ট্রের ছক কষে। সেই একই দর্শনের ভিত্তিতে মুসলমানদের এদেশের নাগরিক হিসেবে মানতে চায় না। তাদেরকে এদেশে থাকতে হলে হিন্দু নিয়ম নীতিরীতি মেনে চলার ফতোয়া দেয়। রাম এক অনৈতিহাসিক কল্পনার চরিত্র, কিন্তু বিজেপি আরএসএস তার জন্মদিন, জন্মভূমি, মায়ের আঁতুড়ঘর পর্যন্ত খুঁজে সারা দেশের মানুষকে বিশ্বাস করাতে পেরেছে, অন্তত বেশিরভাগ মানুষকে। ওই বাবরি মসজিদের তলায় ছিল রামের জন্মভূমি। কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন, কিছু মানুষকে বিশ্বাস করানো গেছে যে রাম সেতু হলো এক ইঞ্জিনিয়ারিং এর বিস্ময়। সেখান থেকে নাকি ইঞ্জিনিয়ারিং এর নতুন সূত্র পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নিজে এই বালখিল্য কথাবার্তা বলেছেন যে গণেশের মাথায় হাতির মাথা নাকি প্লাস্টিক সার্জারিতে জুড়ে দেওয়া হয়েছিল। আর এক মুখ্যমন্ত্রী ত্রিপুরার, তিনি মনে করেন কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধের সময় ইন্টারনেট ছিল।
এই সমস্ত আজগুবি খবর এমনি এমনি দেওয়া হয় না, দেওয়ার পেছনে পরিকল্পনা আছে। প্রথমবার কাউকে দিয়ে, সে যেই হোক, প্রধানমন্ত্রী দলের সাধ্যি রীতাম্বরা, একটা কথা ভাসিয়ে দেওয়া হয়, তারপর তা নিয়ে বড় করে কাজ শুরু হয়ে যায়। বলা হলো গণেশের মাথায় প্লাস্টিক সার্জারির কথা, তারপরেই আয়ুর্বেদ পাস ডাক্তারদের সার্জন হিসেবে সার্টিফিকেট দেবার কথা বলা হচ্ছে। আরে কাটা মাথায় যদি সেই তখনকার আয়ুর্বেদ চিকিৎসকরা হাতির মাথায় জুড়ে দিতে পারেন, তাহলে সার্জারি তো আয়ুর্বেদের হাতের মুঠোয়। এদিকে অসুখ করলে অমিত শাহ চলে যাবেন স্পেশালিটি হাসপাতালে, রামদেব চলে যাবেন স্পেশালিটি হাসপাতালে, সাধারণ মানুষ তাদের দেহ সঁপে দেবে আয়ুর্বেদাচার্যদের হাতে, যার হাতে জামানায়, ওসির হাতে পিস্তল, কনস্টেবলের হাতে ডান্ডা। অ্যালোপ্যাথি পড়ে সার্জনরা হাঁ করে তাকিয়ে দেখছেন, ওদিকে অ্যালোপ্যাথি চিকিৎসাকে ক্রমশ মহার্ঘ বানিয়ে, ক্রমশ দামি বানিয়ে, বিশাল প্রাইভেট পুঁজি এনে সাধারণ মানুষের কাছে কবেই ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। এখন তার বিকল্প আয়ুর্বেদ, হোমিওপ্যাথি। নেতা, মন্ত্রী, আম্বানি, আদানিদের জন্য থেকে গেল বৈজ্ঞানিক চিকিৎসা। দেখ কেমন মজা। হ্যাঁ, বিজেপি মানে এক মেকি উগ্র হিন্দুত্ব, এক অসম্ভব মুসলমান বা সংখ্যালঘু ঘৃণা। বিজেপি মানে এক মনোলিথিক সংগঠন যা আমাদের পোশাক থেকে খাবার সব ঠিক করে দেবে। বিজেপি মানে এক জঙ্গি জাতীয়তাবাদের আড়ালে দেশকে বেচে দেওয়া। না, এর একটার সঙ্গেও দেশের অন্য আর একটা দলের মিলই নেই। স্বাধীনতার পর থেকে আমরা দুর্নীতির কথা শুনে আসছি লাগাতার। কংগ্রেসের দুর্নীতি, তৃণমূলের দুর্নীতি, ডিএমকের দুর্নীতি, আরজেডির দুর্নীতি, বিআরএস এর দুর্নীতি, এনসিপির দুর্নীতি, আপের দুর্নীতি, এমনকি বামেদের নামেও সেই দুর্নীতির অভিযোগ তো আছে। এই দলগুলো একে অন্যদের দুর্নীতিগ্রস্ত বলেছে বারবার, কিন্তু বিজেপির দুর্নীতি, তার কোনো সীমা পরিসীমা আছে? 2014 থেকে আম্বানি আর আদানির সম্পদ বৃদ্ধি বলে দেবে বিজেপির চূড়ান্ত দুর্নীতির কথা। 700% বৃদ্ধি। দেশ থেকে এই সময়ের মধ্যে ব্যাংকের টাকা মেরে দিয়ে যে 36 জন ব্যবসায়ী পালিয়ে গেলেন বিদেশে, যাদের একজনকেও ফেরত আনা গেল না, তাদের ডাকাতি বলে দেবে বিজেপির দুর্নীতির কথা। ইলেকশন বন্ডের নামে যে রাহাজানি চলেছে, সেটাই বলে দেবে বিজেপির দুর্নীতির কথা। আর এই প্রত্যেক দুর্নীতিতে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব জড়িয়ে আছে। আর তার সঙ্গেই দেশের প্রত্যেক সাংবিধানিক প্রতিষ্ঠানকে কবজা করে নিজেদের অধীনে নিয়ে যাবার যে প্রবণতা বিজেপির মধ্যে আমরা দেখছি, তা আর কারোর মধ্যে এই পরিমাণে দেখা যায় না, যায়নি। সব মিলিয়ে বিজেপিকে একদিকে রেখেই ভারতের রাজনীতির আলোচনা শুরু করা উচিত। তাই আবার স্লোগান, নো ভোট টু বিজেপি। আমরা মনে করি যে সংসদীয় গণতন্ত্রের হাজার অসারতা থাকার পরেও নির্বাচন এমন একটা সময়, যে সময় মানুষ রাজনৈতিক কথা শোনার, বোঝার চেষ্টাতে কিঞ্চিত বেশি জোর দেন। এই সময়টাতে আপনি অনায়াসে বেগুনকোদর বা বেনাচাপড়াতে একটা মাইক নিয়ে চলে যেতে পারেন, হাটে, মাঠে, ঘাটে, বাজারে দাঁড়িয়ে আপনার রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন, মানুষ শুনবে। নির্বাচনকে যখন ক্রমশ এক ওয়ান ওয়ে কমিউনিকেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যখন কার পকেটে কটা ভোট, কোন নেতা ভাঙালে জয় সুনিশ্চিত হবে, এমনটা করার চেষ্টা চলছে, তখন নির্বাচনকে রাজনৈতিক আলোচনার আসর বানানোর চেষ্টা করাটা দরকার। আমরা সেটাই করছি। এক লাইনে বলতে গেলে আমরা আরএসএস, বিজেপিকে অন্য আর 5টা সংসদীয় দলের চেয়ে অনেক বেশি বিপজ্জনক বলে মনে করি। তাই এ নির্বাচনেও আমাদের স্লোগান, নো ভোট টু বিজেপি। যতদিন বিজেপি এক প্রবল শক্তি হিসেবে থাকবে, ততদিন আমরা বলবো নো ভোট টু বিজেপি। আর সেটা দিয়েই আমাদের রাজনৈতিক আলোচনার সূত্রপাত করার চেষ্টা করছি। হ্যাঁ, সূত্রপাত। কারণ সেই খেই ধরে আসছে নাগরিকত্ব বিলের বিরোধিতা, কৃষিক্ষেত্রকে হাট করে খুলে দেবার বিরোধিতা, দেশকে বেচে দেবার বিরোধিতা, শিক্ষা, স্বাস্থ্য কর্পোরেটের হাতে তুলে দেবার বিরোধিতা, মানবাধিকার ভঙ্গের বিরোধিতা, এগুলো সব। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আক্রমণ, সমালোচনা এসেছে বিভিন্ন ধার থেকে, এসেছে আমাদের অভিন্ন হৃদয় বন্ধুদের কাছ থেকে, যাদের লড়াইকে আমরা সম্মান করি, যাদের আত্মত্যাগকে আমরা সম্মান করি। আক্রমণ স্বাভাবিকভাবেই এসেছে সেখান থেকেও যারা নির্বাচনকে কেবলমাত্র সরকারে যাবার রাস্তা বলেই মনে করেন, সেই বামেদের কাছ থেকে, আরো সোজা করে বললে সিপিএম এর কাছ থেকে, যাদের উন্নয়নের মডেলের সঙ্গে আর 5টা সংসদীয় দলের উন্নয়নের চিন্তার সঙ্গে কোনো তফাৎ নেই। তারাও কারখানা চান, ওরাও কারখানা চান, তারাও রাস্তা চান, ওরাও রাস্তা চান। উন্নয়নের আলাদা মডেলই নেই।
অবশ্যই প্রত্যাশা মতন আরএসএস বিজেপির নেতাদের তীব্র প্রতিক্রিয়া এসেছে। আমরা আনন্দিত। যাদের আমরা আক্রমণ করতে চাইছি তারা নিজেদের আক্রান্ত বলে মনে করছেন। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি না, নেব না। আমরা একটা বিশেষ দলের তাদের ফাসিস্ট আদর্শের বিরুদ্ধে কথা বলছি। আরএসএস বিজেপি বা তাদের পেটোয়া সংবাদ মাধ্যম রেগে গেছে, গায়ে লেগেছে। মমতা বিরোধীরাও একটা স্লোগানের ভিত্তিতে জড়ো হচ্ছে যা তাদের বিরুদ্ধে যাবে। তাদের বিরুদ্ধ প্রতিক্রিয়া আমরা খুশি। আমরা তো চাই ফাসিস্ট দলটা নির্বাচনের প্রক্রিয়াকে কাজে লাগিয়ে যেভাবে সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করছে সেটাকে আটকাতে। কেমনভাবে আটকাবো? কেবল এই নির্বাচনের সময় দুটো কথা বলে, মিছিল করে আর পোস্টার দিয়ে? না, কখনোই না। আমরা সমমনোভাবাপন্নরা রাস্তাতে তো আছি। এনআরসি, সিএ, কৃষি আইন নিয়ে, শ্রমবিল নিয়ে, মানবাধিকার নিয়ে, স্বাস্থ্য শিক্ষার মৌলিক অধিকার নিয়ে আমরা তো রাস্তায় থাকি। এবার নির্বাচনকেও আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। যে দেশে 85% মানুষ নিয়মিত ভোট দেন, 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দেন, রান্না বান্না সেরে সব থেকে ভালো শাড়িটা পরে গ্রামের মহিলারা যখন বুথের সামনে দাঁড়ান, তখন তাদের এই অধিকার প্রয়োগকে হুশ করে উড়িয়ে দেওয়া যাবে না। সেই কারণেই আমরা নির্বাচনের আগে যখন বলছি নো ভোট টু বিজেপি, তখন বিজেপির নেতারা দৃশ্যতই বিচলিত। আমরা খুশি। ফেসবুকে একটা লেখাতে যে পরিমাণ গালিগালাজ এসছে সেগুলো সার্টিফিকেট। তৃণমূল ক্ষমতায় আছে, ক্ষমতার ভাগ চাই, দখল চাই, সেটাই তাদেরকে বিজেপির বিপরীতে দাঁড় করিয়েছে। বিজেপির চাই 70% হিন্দু ভোট, কাজেই তৃণমূল চান 30% মুসলমান ভোট, 70% পুরোটা তো আর বিজেপি পাবে না। অতএব ছিটকে আসা 15-18-20% হলেই আবার মসনদ। মধ্যে প্রচুর ডাইরেক্ট ট্রান্সফার, ডোল বিতরণ, সুবিধে প্রাপ্তদের দুয়ারে সরকার, পাড়ায় সরকার। তারা অনেক কিছুর মতো এই সহজ সত্যটা বোঝেন যে বিজেপি ভোট কম পেলে তাদের লাভ। তাই আমাদের ডাকে তাদের উল্লাস দেখে কে? এবং আবার নাকি তাদের সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে আমাদের সমর্থন করবেন। খামখেয়ালি, স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত এক দলের আমরা বিরোধী। তাদের মানুষজন আমাদের সমর্থন করবেন এমন আশাও আমরা করি না। ওনারাও কিন্তু বিলক্ষণ জানেন যে আমরা তাদের বিরোধী। বিশেষ করে দলগতভাবে তৃণমূলের চূড়ান্ত অগণতান্ত্রিক ভূমিকা আমাদের জানা আছে। অন্য দল ভেঙে তৃণমূলে যোগদান করানোর কথাও আমরা জানি, বিরোধিতা করি। অন্যদিকের অভিযোগ আমরা নাকি আদতে তৃণমূলকে সুবিধে করে দেওয়ার জন্য এই প্রচারে নেমেছি। অভিযোগ 2, ফাঁসিবাদকে রুখতে গেলে তৃণমূল বিজেপিকে হারাতে হবে। আসলে একটু সেটা নিয়েই আলোচনা করা যাক। আমরা বলছি বিজেপিকে ভোট দেবেন না, কাদের লাভ? মনে আছে সারদা বিতর্ক তুঙ্গে, নারদার হাতে গরম ভিডিও বেরোচ্ছে। মানুষ ভোট দিয়েছিলেন 2016-তে বিধানসভায়। তৃণমূলের ভোট 44.91%, প্রায় 45। কংগ্রেসের 12.25, বামফ্রন্টের 19.75, বিজেপির 10% ভোট। 2011-তে হিসেব কেমন ছিল? তৃণমূল 38.93, মানে 39%। কংগ্রেস তৃণমূলের সঙ্গে ছিল 9%। বামফ্রন্ট 30.8% ভোট, বিজেপি মাত্র 4.14% ভোট। তার মানে বিজেপি 2011 সালে বামফ্রন্ট যত ভোট পেয়েছিল, 2016 সালে তাদের অনেকটা ভোট, প্রায় 10% কমে বিজেপির ভোট বাড়ে 6%, তৃণমূলের ভোট বাড়ে 6%। এরপর 2019-এ তৃণমূল 43%, 2014 লোকসভা থেকে সামান্য বাড়লেও 2016 বিধানসভা থেকে 1.5% ভোট কমেছে। বিজেপি 40%, মানে 30% বৃদ্ধি সেবার। বামফ্রন্ট 6.33%, 2016 থেকে 13% কম। এই ভোটের বাড়া কমার হিসেব সাদা চোখে বলে দেয় তৃণমূল তার ক্ষমতায় থাকার কারণেই হোক, ডাইরেক্ট ট্রান্সফারের সুবিধে দেওয়ার জন্যই হোক, তাদের ভোট ব্যাংক কম বেশি অক্ষুণ্ণ রাখতে পেরেছে। কিন্তু কিছু ভোট গেছে, কিছু ভোট এসে হচ্ছে। কিন্তু বামফ্রন্ট বা সিপিএম এর বিরাট ভোট বেরিয়ে গেছে এবং গেছে বিজেপিতে। না হলে বিজেপির অমন ভোট বৃদ্ধিকে যুক্তি দিয়ে বোঝানোই যাবে না। সিপিএম এর সেই বন্ধুরা যদি আবার ফিরে আসেন তাদের ঘরে, সিপিএম কি বিধানসভায় কিঞ্চিত বেশি ভালো ফল করবে না? তা ওই বিপথগামী বন্ধুরা ফিরবে কিসে? তাদের সামনে গিয়ে যদি বলা যায় বিজেপি এক ফাসিস্ট শক্তি, বিজেপির সমস্ত মিথ্যে ন্যারেটিভগুলো যদি তুলে ধরা যায়, তাহলে তারা ফিরবেন না। ফিরলে কাদের লাভ? সংসদীয় হিসেবের কাটাকুটির বাইরে গিয়ে আর একটা হিসেব হলো বিজেপি ফাসিস্ট শক্তি। তার বিরুদ্ধে যে কোনো প্রচার, যে কোনো আন্দোলন, যে সমাজ অগ্রগতির সাজুজ্য, তা নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না। লড়তেই হবে বিজেপির বিরুদ্ধে।
সিপিএম এর কিছু মানুষ আবার মনে করেন বিজেপিকে হারাতে গেলে তৃণমূলকেও হারাতে হবে, কোনটাকে আগে হারাতে হবে তাই নিয়ে হযবরল কাকেশ্বর কুচকুচি আর ব্যাকরণ সিং এর হিসেব চলছে, চলুক, করুন, ভাবুন। কিন্তু সেক্ষেত্রেও তো প্রথম শর্ত হলো বামেদের ভোট যা চলে গেছে, আপনাদের ভোট, সেটাকে বিজেপিতে যা চলে গেছে বিজেপির থেকে তাকে ফিরিয়ে আনা। আমরা মনে করি সিপিএম সমেত বাম দলগুলো ফ্যাসিস্ট বিরোধী মোর্চার অন্যতম শক্তি, তারা কোনোদিনও এই ফ্যাসিস্টদের সঙ্গে হাত মেলাবেন না, এ আমাদের বিশ্বাস। কেবলমাত্র ফ্যাসিস্ট বিরোধিতার মঞ্চে আমরা তাদের সঙ্গে এক মঞ্চে বসতেও রাজি আছি, কারণ ওই পর্যন্ত আমরা একমত। তারপরের লড়াই ওনারা লড়ুন, ফ্যাসিস্ট আরএসএস বিজেপিকে হারানোর শুভেচ্ছা রইল। আমাদের ফাঁসিবাদ বিরোধিতা কেবল নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমরা রাজনৈতিক বন্দীদের মুক্তি চাই। তাদের কেউ কেউ এমনকি সিপিএম আমলে গ্রেপ্তার হয়েছেন, তৃণমূল আমলে তো বটেই। সংসদীয় রাজনীতির আঙিনায় প্রত্যেক দল মানবাধিকার ভঙ্গের অপরাধ করেছে, সেই মানবাধিকার ভঙ্গের অপরাধে তারা অপরাধী। আমরা মানবাধিকারের লড়াইকে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই হিসেবেই মনে করি। আমরা মনে করি বিজেপিকে বাদ দিয়ে দেশের প্রত্যেক দলের মধ্যেই অগণতান্ত্রিক মানবাধিকার বিরোধী কাজ করার ঝোঁক আছে, যারা জনগণের স্বার্থ বিরোধী কাজও করেন, কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ফাঁসিবাদী দর্শন দিয়ে পরিচালিত হয় না। আরএসএস বিজেপির মূল মন্ত্র ফাঁসিবাদ, তারা হিটলারের এক প্রকৃত উত্তরসূরি। আমাদের ফাঁসিবাদ বিরোধিতা এক মুক্ত স্বাধীন গণতান্ত্রিক সমাজের লক্ষ্যে। ঠিক সেইখানে আমরা আরএসএস বিজেপিকেই মূল শত্রু বলে চিহ্নিত করেছি, আর চিহ্নিত করতে পেরেছি বলেই সোচ্চারে বলছি নো ভোট টু বিজেপি। যারা আমাদের সঙ্গে মতামত, এই মতে একমত, তারা লিখে জানান। তারা আমাদের যে নো ভোট টু বিজেপি পেজ আছে সোশ্যাল ফেসবুকে, বা নো ভোট টু বিজেপি যে গ্রুপ আছে ফেসবুকে, সেখানে জয়েন করুন, সেখানে তাদের লেখা দিন, তাদের অভিজ্ঞতার কথা বলুন। বিজেপিকে এই রাজ্যে ক্ষমতাতে আসতে দেওয়া যাবে না, এটাই লক্ষ্য হোক, আর বাকি বুঝে নেওয়া যাবে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।